রাজুকের প্লট জালিয়াতির মামলায় এবার সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে শেখ হাসিনা সহ 29 জনের নামও। জাতীয় নির্বাচন নিয়ে কাল প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠক চাওয়া হবে সুনির্দিষ্ট রোডম্যাপ, জানালেন সালাউদ্দিন আহমেদ। আগামী মাসের মাঝামাঝিতে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা শেষ হবে, জানালেন আলী রিয়াজ। ঐক্য অটুট থাকার আশাবাদ। ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। মে মাসের প্রথমার্ধে কমিশন গঠন, মাঝামাঝি চূড়ান্ত হবে ভোটার তালিকা। 5 বছর ক্ষমতায় থাকার বক্তব্য জনগণের দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। মেঘনাকে নিয়ে আইন উপদেষ্টার ব্যাখ্যায় দ্বিমত বিশেষ সহকারীর। সাভারে লাশ পোড়ানোর মামলায় 3 পুলিশ কর্মকর্তা কারাগারে। গুলির ঘটনায় চট্টগ্রাম যুবলীগ নেতার বিরুদ্ধে ট্রাইব্যুনালের পরোয়ানা। এবং এবার বিসিবিতে দুদকের হানা মিলেছে টিম সিলেকশন, টিকিট বিক্রির অনিয়ম, মুজিব 100 টুর্নামেন্টের নথিপত্রে ব্যাপক অসঙ্গতি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। দুপুরে আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদে দুর্নীতির অভিযোগে দুদকের করা আলাদা 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নিয়ে এই আদেশ দেন। এর মধ্যে এক মামলায় 12 জন ও অন্য মামলায় 17 জন আসামি। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের তাগিদ দিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করবে বিএনপি। নির্বাচন নিয়ে জনমনের সৃষ্ট শঙ্কা ও অনিশ্চয়তা কাটাতে সুনির্দিষ্ট রোড ম্যাপ চাওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাইফুল রিপনের প্রতিবেদন। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর থেকে গণতান্ত্রিক উত্তরণে রাজনৈতিক দলগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে এলেও এখনও নির্বাচনের সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ দেয়নি অন্তর্বর্তী সরকার। এ নিয়ে বিভিন্ন মহলের বক্তব্যে দিন দিন বাড়ছে অনিশ্চয়তা। এমন প্রেক্ষাপটেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কাছে প্রশ্ন ছিল, কেন এমন বৈঠকের প্রয়োজন হলো? যারা নির্বাচন বিলম্বিত করতে চায় অথবা নির্বাচনই চায় না, এরকম 2-1টি দলের কথাবার্তায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রসঙ্গ এবং ওনার বক্তব্য, ওনার প্রেস সচিবের বক্তব্য, তাতে করে আমাদের কাছে মনে হয়েছে যে নির্বাচনটি একটি অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে। 2-1 জন উপদেষ্টা বিভিন্নভাবে কথাবার্তা বলছেন, বিভিন্নভাবে বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন যে নির্বাচিত সরকার আসলেই আগের মতো হবে, সুতরাং অনির্বাচিত সরকারই শ্রেয়, এরকম অনেক বক্তব্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তার মতে রাজনৈতিক দলগুলোকে দেয়া প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির বাস্তবায়নে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। তারা সব সময় আলাপ আলোচনাকে গুরুত্ব দিয়েছেন রাজনৈতিক দলগুলোর সাথে, এখনও দিচ্ছেন, কিন্তু তার প্রতিফলন আমরা আসলে কার্যক্ষেত্রে দেখছি না। আমরা মনে করি এই বিষয়টা তাদের আর একটু গভীরভাবে বিবেচনা করার দরকার। নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানান বিএনপির এই নেতা। নির্বাচনের রোডম্যাপ যদি এখন থেকে ঘোষণা করে, তার ফলাফল হবে জাতির মধ্যে এই বিষয়ে যে একটি অনিশ্চয়তা আছে সেটা কেটে যাবে। স্পেসিফিক রোডম্যাপ চাইব, যেটা তিনি জাতির সামনে প্রদান করবেন, যে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বরেই অথবা ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অফিসিয়ালি তিনি নির্বাচন কমিশনকে ইনস্ট্রাকশন দেবেন।
বিএনপি রাজপথের আন্দোলনের চেয়ে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসনে সর্বোচ্চ চেষ্টা করছে বলেও দাবি করেন সালাউদ্দিন আহমদ। আমরা আগে ওনার সাথে কথা বলবো ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। রাজধানী সায়েন্স ল্যাব ও আশেপাশের এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী তন্দ্র তারুণ্য, কথা বলবো তার সাথে। তন্দ্র, সেখানে এখন কি অবস্থা দেখছেন এবং কি কারণে আসলে এই অস্থিরতা, কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। দিকে আসলে এখানে সংঘর্ষের ঘটনাটি ঘটেছিল এবং 11টা থেকে 12টার যে সময়টা, সেই সময়টাতে এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছিল ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীদের মাঝখানে। এবং এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে আসলে অনেকগুলো ব্যাপারই আসলে সামনে এসেছে। শিক্ষার্থীরা বলছেন, কেউ বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক গ্রুপ বা একটি কলেজের শিক্ষার্থী আরেক কলেজের শিক্ষার্থীকে ট্রল করার যে বিষয়টি থাকে সেটিকে কেন্দ্র করে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এবং অন্যদিকে আবার কয়েকজন বলছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থী বাসে করে যাওয়ার সময় দুজন শিক্ষার্থীকে সিটি কলেজের কিছু শিক্ষার্থী তাদেরকে আটকায় এবং শার্টের পকেট ছিঁড়ে ফেলে এবং সেটিকে কেন্দ্র করে আজকে তাদের মধ্যে এখানে আসলে সংঘর্ষের ঘটনা ঘটে। তো এই ব্যাপারগুলো যখন সামনে এসেছে, এই সংঘর্ষ চলাকালীন তাদের আহত হয়েছেন কয়েকজন শিক্ষার্থী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছেন যে আসলে তাদের 4 থেকে 5 জন শিক্ষার্থী আহত হয়েছেন। একইভাবে সিটি কলেজেরও কিছু শিক্ষার্থীরা আসলে আহত হয়েছে। এবং এই হঠাৎের ঘটনার পাশাপাশি যদি আমি একটু বলি, আইন শৃঙ্খলা বাহিনী এখানে আছেন এবং তারা কাজ করে যাচ্ছেন সবার সেফটি নিশ্চিত এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত কিছুক্ষণ আগে পর্যন্ত বলা যায় যে এখানে পরিস্থিতি স্বাভাবিক ছিল। আইন শৃঙ্খলা বাহিনী এখানে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছিলেন এবং নিয়ন্ত্রণে এনেও ফেলেছিলেন। তবে কিছুক্ষণ আগে আবার দেখা গিয়েছে যে ঢাকা কলেজের ওদিক থেকে কিছু শিক্ষার্থীরা আসলে সিটি কলেজের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং তারা একটি কথা বারবার বলছিলেন যে আসলে কোনো আপোষ তারা করতে চান না। এই ব্যাপারগুলো নিয়ে তাদের মধ্যে অনেক আগে থেকে একটি সংঘর্ষের যে ব্যাপারটি আছে বা বাকবিতণ্ড যেটি হয় সেটি কিন্তু হয়ে আসছিল এবং তারই সূত্রপাতে বা তারই জের ধরে কিন্তু আজকের সকালের যে সংঘর্ষের ব্যাপারটি ঘটে, এই ঘটনাটি কিন্তু সেই একই সূত্র ধরে এখানে ঘটেছে আজকে সকালে। এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা এ পর্যন্ত 2 থেকে 3 বার তারা চেষ্টা করেছেন শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে যাওয়ার জন্য এবং ঢাকার টিচার্স ট্রেনিং কলেজ যেটি আছে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীরা আছেন। তারা নিরাপত্তা নিশ্চিতের জন্য, কড়া নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করছেন এবং যেই কয়েকবারই শিক্ষার্থীরা এই দিকটাতে এসেছেন সেই কয়েকবারই তারা চেষ্টা করেছেন শিক্ষার্থীদেরকে আসলে তারা যেন অন্য কোনো আরেকটি সংঘর্ষের ঘটনা যাতে জড়িয়ে না পড়তে পারে সেটির জন্য তারা নিরাপত্তা নিশ্চিতের জন্য এখানে চেষ্টা করে যাচ্ছেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে যতটুকু জানতে পারছি যে আসলে সকালে যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুক পোস্টের মাধ্যমেই আসলে ঘটেছে। ভাইয়া একটু কথা বলে যদি যে আজকে এই এবং আহতের সংখ্যা কয়জন, মানে কতজন ব্রিফ করেছে অলরেডি, আহত কতজন শিক্ষার্থী হয়েছে এবং এই ঘটনার সূত্রপাত কোত্থেকে ঘটেছে? করেছিলাম যে গতকালকে সোশ্যাল মিডিয়ায় মনে হয় লেখালেখি হয়েছে, প্লাস ঈদের আগে কয়েকটা ওদের সংঘর্ষ হয়েছিল। সিটি কলেজের সামনে ঢাকা কলেজের কয়েকজনের আইডি কার্ড নিয়ে যায়, এর প্রেক্ষিতে এই ঘটনাটা শুরু হয়। 2-4 জনের আহত হয়েছে শুনেছি, রিপোর্টেড না। আমরা একজনকে দেখেছি, 2-4 জন শুনেছি। ধন্যবাদ। আচ্ছা, তারা তো এখন পর্যন্ত দেখা গেছে যে তারা আরো কয়েকবার এখান দিয়ে সিটি কলেজের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং আপনারা তো নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। তো এই ব্যাপারটা কতটুকু স্বাভাবিক আনা যাবে বলে মনে করছেন? অলরেডি আপনারা দেখেছেন যে ঢাকা কলেজের সিনিয়র স্যাররাও এখানে এসেছিলেন, তারাও আমাদের হেল্প করেছেন। আমাদের ওসি সাহেব সহ যারা এখানে আছে, ফোর্স আমাদের পিসিআর এবং কন্ট্রোল থেকে যারা এসেছে, আমরা ওদের ডিসপাস করে দিয়েছি এবং সামনেও যদি কিছুক্ষণের মধ্যে আসে আমরা ডিসপাস করে দেব। পরিস্থিতি কন্ট্রোলে আছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক আছে। দুই কলেজ না, এখানে আসলে যেখানে কয়েকটা কলেজই আছে, আইডিয়াল প্লাস আব্দুর রৌফ রাইফেল সহ 5-6টা যে কলেজ আছে, এদের মধ্যে এটা আসলে বর্তমানে 2-1 দিনের ঘটনাটা কয়েক বছর যাবত এটা চলতেছে এবং স্যাররাও বারবার এটা নিয়ে বসে। তবে যেহেতু এটা বেশিরভাগই হচ্ছে ইন্টারমিডিয়েট, অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, এদের মধ্যে দ্বন্দ্ব, এটা বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় দ্বন্দ্ব পড়ে আসে, সেটার প্রেক্ষিতে হয়তো এইখানে বড় বড় ঘটনাটা ঘটায়। তবে দ্বন্দ্বগুলো তাদের এলাকা যেমন যাত্রাবাড়ি বা মিরপুর এখানে হয়, তার প্রেক্ষিতে ঘটনাটা এখানে ঘটায় তারা।
অলরেডি আপনারা দেখেছেন ঢাকা কলেজে তারা আমাদের সাথে এসেছিল, আমাদের সিটি কলেজের সামনে আমাদের ধানমন্ডির ইন্সপেক্টর তদন্ত এবং আমাদের ডিসি স্যার সহ অন্যান্যরা আছেন, ওনারা কথা বলছেন। এই যে একটু পরপর যে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এই বিষয়ে আসলে আপনাদের না, একটু পরপর ধাওয়া পাল্টা দেওয়া না, ওরা রাস্তাটা কিছুটা বন্ধ করার ট্রাই করেছিল, আমাদের ওসি সাহেব সহ বাকিরা এবং আমাদের ফোর্স ওদের ডিসপার্স করে দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চেষ্টা করে যাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার, এবং এখন পর্যন্ত আমরা নিজেরাও দেখেছি যে আসলে কয়েকজন শিক্ষার্থীকেও দেখেছি তারা লাঠি হাতে করে নিয়ে তারা দৌড়ে যাওয়ার চেষ্টা করেছে ঢাকা কলেজের দিকটাতে, এবং প্রতিবারই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখানে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। এবং এখন পর্যন্ত এখানে যদি আমি বলি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে। তো এখন পর্যন্ত কোনো রকম হতাহতের ঘটনা এখন পর্যন্ত আর ঘটেনি, সকালের পরবর্তী থেকে এখন পর্যন্ত আর কোনো হতাহতের ঘটনা এখানে ঘটেনি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। রাজধানী সায়েন্স ল্যাব ও আশেপাশের এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। রাজনৈতিক দলের সাথে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। সকালে সংসদ ভবনের এলজি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর সাথে আলোচনায় একথা জানান তিনি। বলেন যে ঐক্য দিয়ে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, সেই ঐক্য অটুট রাখতে হবে। আর এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ জানান, সংস্কারের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বেশিরভাগ জায়গায় একমত পোষণ করেছে তার দল। এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো। যে ঐক্যের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী শাসনকে পরাস্ত করা গেছে, সেই ঐক্যের জায়গায় আমরা আবার পৌঁছতে পারবো এবং অগ্রসর হতে পারবো, সেটাকে অব্যাহত রাখতে পারবো। তার এখনও সেই ঐক্য আছে, মতভিন্নতা আছে, সেই ঐক্যকেই আরও সুদৃঢ় করা, সংস্কার কার্যকে এগিয়ে নেওয়ার জন্য বেশিরভাগ জায়গায় আমরা একমত পোষণ করেছি। আমরা এই সংস্কারগুলো বড়ভাবে দেখতে চাই এবং আমরা বিশ্বাস করি মেজরিটি, বাই ফার মেজরিটি যতগুলো সংস্কার দেয়া হয়েছে সেগুলো আসলেই জনবান্ধব। ফ্যাসিজম যেন বাংলাদেশে আর কখনো দাঁড়াতে না পারে, সেই আওয়ামী লীগকে বাতিল করা এবং আওয়ামী লীগের ফ্যাসিজমকে বাতিল করা, এটা সবচেয়ে বড় সংস্কার। এবং আমি এখানেও সাধুবাদ জানাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সংস্কার কমিশনের প্রত্যেকটা প্রয়োগ, যেটাতে এই জায়গাটাতে আমরা পৌঁছতে চেষ্টা করছি, সেখানে সেটা যেন বাস্তবায়ন হয়। ডাকসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, যেখানে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা না হলেও দেয়া হয়েছে ভোটার তালিকা প্রস্তুতের সময়সীমা। মঙ্গলবার সকালে বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, উপাচার্যের পরামর্শে মে মাসের প্রথমার্ধে গঠন করা হবে নির্বাচন কমিশন। চিফ রিটার্নিং অফিসার এবং রিটার্নিং অফিসার নিয়োগও দিবেন ভিসি। নির্বাচন কমিশন এ ভোটের দিনক্ষণ নির্ধারণ করবে। মে মাসের মাঝামাঝিতেই প্রস্তুত হবে ডাকসু ভোটার তালিকা। তবে শিক্ষার্থীরা বলছেন, মে মাসের মধ্যে নির্বাচন চান তারা। আমরা আশা করি এবং আমরা মনে প্রাণে এটা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যথেষ্ট প্রস্তুতি রয়েছে ডাকসুর জন্য। আমরা চাই সেটা মাঠে বাস্তবায়িত। এক্সপেক্টেড টাইমলাইন আছে এখন মে মাসের মধ্যে 25 সালের ডাকসুটা হয়ে যাওয়া উচিত। বিদ্যালয় প্রশাসন যে ইলেকশন কমিশন গঠনের জন্য মে মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। আশা করি আমরা দ্রুতই ডাকসু হয়ে যাবে। এবং জনগণ অন্তর্বর্তী সরকারকে 5 বছর দেখতে চায় এমন বক্তব্য তার নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, এমন কথা বলছে সুনামগঞ্জের সাধারণ মানুষ। রুটিন অনুযায়ী ডিবি প্রধান পরিবর্তন হয়েছে বলেও জানান তিনি। আর মডেল মেঘনা আলমের বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী। আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা। সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স সহ বিভিন্ন বাহিনীর প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। সভা শেষে ব্রিফিংয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, রাঘব বোয়াল কাউকেই ছাড়া হচ্ছে না। সকলের সার্বিক সহযোগিতা এবারের উৎসবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত ভালো। সবাই নিরাপদে নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পেরেছে।
প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের 5 বছর ক্ষমতায় থাকা নিয়ে কোনো বক্তব্য দেননি বলে দাবি করেন তিনি। এ দাবি সুনামগঞ্জের সাধারণ মানুষের উল্লেখ করে উপদেষ্টা বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা এমন বক্তব্যের পর আর কিছু বলার নেই। আমি তো বলি নাই, এটা জনগণ বলছে, আমি তো কিছুই বলি নাই। ওখানে আপনার সাংবাদিকরা ছিল, এরা শুনছে, এরা বলছে, আমি তো কিছুই বলি নাই। এ সময় ডিবি প্রধানের বদলি রুটিন কাজ বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান বিদ্যমান আইনেই মডেল মেঘনা আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। যে প্রচলিত আইনেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এখানে কারোর প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি এবং হাইকোর্টে যে এটা নিয়ে বিচার চাচ্ছে সেটাও আমরা জবাব দেব। আদালতে বিচারাধীন থাকায় মেঘনা আলমের গ্রেফতারের প্রক্রিয়া নিয়ে আইন উপদেষ্টার বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। জাতীয় নির্বাচন সামনে রেখে অপতথ্য মোকাবিলায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। মঙ্গলবার সকালে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করে একথা বলেন তিনি। জানান, সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত প্রচুর অপতথ্য ছড়ানো হচ্ছে। এর বিরুদ্ধে সাথে সাথে সঠিক ন্যারেটিভ তৈরি করতে হবে। ফ্যাক্ট চেকিং এর আধুনিক যন্ত্রপাতি দেশে নেই জানিয়ে ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, সক্ষমতার সবটুকু দিয়ে গুজবের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে। ডিজিটাল ভেরিফিকেশন অ্যান্ড ফ্যাক্ট চেকিং বিষয়ে 2 দিনের প্রশিক্ষণে অংশ নিচ্ছেন 48 জন জনসংযোগ কর্মকর্তা। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং যে সাইবার ক্রাইম, এগুলো আগে যে কোনো সময়ের তুলনায় একটা অন্য উচ্চতায় চলে গেছে। উন্নত বিশ্বে এখানে ব্লকচেনের মতো, মেশিন লার্নিংয়ের মতো প্রযুক্তি চলে আসছে, সেগুলো আমাদের কাছে নাই। আগামী নির্বাচনকে কেন্দ্র করে এটা সব ধরনের রেকর্ড ছড়িয়ে যাবে। আমাদেরকে তার জন্য প্রিপারেশন নিতে হবে। মিসইনফো ক্যাম্পেইন শুধুমাত্র সরকার কিংবা রাজনৈতিক দলের ক্ষতি করে না, এটা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে। এটা দেশের সামাজিক যে হারমোনি, এই হারমোনিটাকে নষ্ট করে দেয়। জুলাই আগস্টের আন্দোলনে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম ও আব্দুল্লাহিল কাফি ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এছাড়া গোলাম মর্তুজা নামের এক ব্যক্তিকে 47 দিন গুম রাখার অভিযোগের মামলায় র্যাব মিডিয়া উইং এর সাবেক মুখপাত্র মোহাম্মদ সোহেলকে 18 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। চট্টগ্রামে জুলাই আন্দোলনে গুলি করে হত্যা মামলায় চট্টগ্রামের যুবলীগ নেতা তৌহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বক্তব্য আমরা খুব পরিষ্কার বলেছি যে ঘটনাটা ঘটিয়েছে এক লোক আর পুলিশ ফ্যাসিলিটেট করেছে, তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। আমরা তদন্ত করছি যে কারা কারা ছিল। পুলিশ, আমরা সংগৃহীত ভিডিওগুলো পর্যালোচনা করছি, যাদেরকে আমরা শনাক্ত করতে পারবো তাদেরকেই নিয়ে আসবো। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার 11 আসামিকে বিস্ফোরক দ্রব্য আইনের আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি করেছিলেন নিহত আইনজীবীর ভাই খানে আলম। মঙ্গলবার সকাল 11:30টার দিকে চট্টগ্রামের 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন মাহমুদ মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। এর আগে এজাহারভুক্ত 11 জন আসামিকে কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয়। গেল বছরের 26 নভেম্বর সনাতন জাগরণী মঞ্চের নেতা চিন্ময় ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভের সময় সহিংসতা ও হামলায় আইনজীবী আলিফের মৃত্যু হয়। মডার্ন গ্রিন সিটির অবৈধ দখলে রেহাই পায়নি মসজিদের জায়গাও। সেই মসজিদের জায়গায় প্লট বানিয়ে গ্রাহকের কাছে বিক্রি করছে হাউজিং কোম্পানিটি। সাবেক এমপি শাগুফতা ইয়াসমিন এমএলএর ছত্রছায়ায় স্থানীয়দের শত একর জমি দখল করে হাউজিং কোম্পানি গড়েছে টঙ্গীবাড়ি থানা আওয়ামী লীগের নেতা সেলিমুল্লাহ মিয়া। আবাসন কোম্পানির প্রতারণা নিয়ে শাহাদাত নিশাদের প্রতিবেদন। হাজীগাঁও জামে মসজিদের আশপাশের এই জায়গা মসজিদটির রয়েছে কিছু সরকারি খাস জমিও, কিন্তু প্রকাশ্যেই দিনে দুপুরে মসজিদের জমি দখলে নিয়েছে মডার্ন গ্রিন সিটি। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে হুমকির মুখে পড়তে হয় মসজিদ কমিটিকে। যে জায়গাটা জমিটা একটা জমি, তারপরে একটা খাস জমি আছে, এটা ডাবল এই মসজিদ আসলে আজীবন
এটা 7 দিনের পর থেকেই মসজিদ জায়গা তার এই জায়গায় মসজিদের আসলে এই জায়গাটা তারা বাউন্ডারি তাও ওই নকশার মধ্যে করে রয়েছে। শুধু তাই নয়, আশপাশের মসজিদগুলোর জায়গা দখলেরও অভিযোগ রয়েছে মডার্ন গ্রিন সিটির বিরুদ্ধে। মোল্লাবাড়ির মসজিদের জায়গা কাদিসাল মোল্লা ওয়াক করা জায়গা, ওই জায়গা ওই মডার্নে বইরা আলাইছে। অন্যের জমিতে বালু ফেলে দখলেরও অভিযোগ এই হাউজিং এর বিরুদ্ধে রয়েছে ভরিপুরি। দেখা যায় রাত্রে গাড়ি শব্দ পাওয়া যায়, তখন যা দেখি যে মনে করেন যে এভাবে বালু ফালায়। এইভাবে কয়দিন এইভাবে বন্ধ করে রাখা যায়? রাত্রে বালু ফালাইলে চুরি করে বালু ফালায় একজনের জায়গা আরেকজনের জায়গায়। এটার মেন হচ্ছে কাদির মিয়া। জমি দখল নিতে গ্রিন সিটির রয়েছে নিজস্ব সন্ত্রাসী বাহিনীও। অন্যের জমি দখলে নিতে প্রকৃত মালিককে হেনস্থা করত এই বাহিনী। তাদের যে পেশি শক্তি আছে, এই পেশি শক্তির ভয় দেখায়। আর বিশেষ করে আওয়ামী লীগের সময় তারা তো এবিলির নামটা ইউজ করতো, ঠিক আছে। এখানে আরও কিছু প্রভাবশালী স্থানীয় যে নেতাগুলো ছিল তাদেরকে ব্যবহার করত। তো এখনও তারা ওই ছোট্ট ছায়ার মধ্যেই আছে, ঠিক আছে। এমনকি ঢাকার কিছু প্রশাসনিক লোক যারা ধরেন একটু বড় পদে আছেন তাদের নাম ব্যবহার করে তারা এই মানুষের সম্পত্তিগুলো মানে এই জমি জমাগুলো তারা দখল করতেছে। মূলত বিগত স্বৈরাচার আমলে আওয়ামী লীগের দাপট দেখিয়ে অবৈধভাবে মানুষের জমি দখলে নিত হাউজিং এর মালিক সেলিমুল্লাহ মিয়া, যার পেছনের শক্তি মুন্সিগঞ্জ 2 আসনের সাবেক এমপি সাগুপ্তা ইয়াসমিন এমিলি ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা। দেশ টিভির হাতে আসা কিছু ছবিতে দেখা যায় এমিলির নির্বাচনে সক্রিয় ভূমিকা ছিল মডার্ন গ্রিন সিটির মালিক সেলিমুল্লাহ মিয়ার। রাজনীতিতেও ছিল সক্রিয়। শুধু তাই নয়, মডার্ন গ্রিন সিটির বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকত এমপি এমিলি। আর সেই দাপটে জমি দখলে নিলেও ভয়ের তটস্থ থাকত সাধারণ ভুক্তভোগীরা। আওয়ামী লীগের আমল, ঠিক আছে। আসাফ চেয়ারম্যানের লোক জড়িত ছিল। আসাফ চেয়ারম্যান, মহিউদ্দিন এমিলি, ঠিক আছে। মহিউদ্দিন চেয়ারম্যান, উপজেলা নাহিদ জড়িত ছিল। প্রতারণায় সিদ্ধহস্ত মডার্ন গ্রিন সিটির প্লট ক্রেতাদের সাথেও রয়েছে ভয়াবহ প্রতারণা। জমি ক্রয়ের পর তা বুঝিয়ে দিতে টালবাহানার অভিযোগ এই হাউজিং এর বিরুদ্ধে। এই প্লটটা আমার 2022 সালে নভেম্বরে আমি টাকা পরিশোধ করছি, কিন্তু আমাকে প্লট বুঝাই দিতেছে না। এখন আমার শুধু বলতেছে যে দিব করে ঘুরাইতেছে। এখন আবার যাইতেছি যখন, তখন বলতেছে যে আপনি অন্য প্লট নেন। বাণিজ্যিক অনুমোদন না নিয়েও একগুচ্ছ বাণিজ্যিক প্রকল্প গড়ে তুলেছে মডার্ন গ্রিন সিটি সরকারি আইনে, যা পুরোপুরি অবৈধ। সবুজ শ্যামল শস্যে ঘেরা এসব ফসলি জমি দিনে দিনে দখলে চলে যাচ্ছে মডার্ন গ্রিন সিটির মতো অবৈধ হাউজিং কোম্পানিগুলোর কাছে। একে তো অন্য জমি দখলের মতো ভয়াবহ অভিযোগ রয়েছে, তার উপর রয়েছে সরকারি জমি দখলেরও। স্থানীয় সরকার প্রশাসন বিভাগ এসব অবৈধ জমি উদ্ধার করে ফিরিয়ে দিবে সাধারণ ভুক্তভোগীদের কাছে, এমনটাই প্রত্যাশা এখানকার মানুষের। শাহাদাত নিশাত, দেশ টিভি, মুন্সিগঞ্জ। সাভারের ঢাকা আরিচা মহাসড়কে চলন্ত বাসে দিনে দুপুরে ঘটছে একের পর এক ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল সহ মূল্যবান সামগ্রী লুট করে নিচ্ছে দুর্বৃত্তরা। সবশেষ 11 এপ্রিল একই দিনে ঘটে 2টি ডাকাতি। এতে আতঙ্ক বিরাজ করছে জনসাধারণের মাঝে। দেওয়ানিমন রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। সাভারের ব্যাংটাউন, শিমুলতলা, রেডিও কলোনি ও সিএনবি পয়েন্টে দিনে দুপুরে চলন্ত বাসে প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। সর্বশেষ 11 এপ্রিল সিএনবি ও পুলিশ টাউন এলাকায় ঘটেছে 2টি ডাকাতির ঘটনা। এ সময় বাসে থাকা যাত্রীদের দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থ, মোবাইল, মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। বাধা দিতে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে আহত হয়েছেন কয়েকজন যাত্রী। এর আগে 14 ফেব্রুয়ারি, 2 মার্চ, 24 মার্চ ও 4 এপ্রিল একই কায়দায় চলন্ত বাসে ঘটেছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। এ কারণে আতঙ্ক বেড়েছে যাত্রী ও চালকদের মাঝে। 4-5 উঠে ওইটা 800 টাকায় যাত্রী সব লয়ে যায়। ব্যাগ ডাল তোরছে, ফুলবাড়ি গিয়ে ড্রাইভার গেছে। সিজারে যে আপনি চাক্কু বাই করে না ড্রাইভার গলা ধরে, ড্রাইভারের গলায় ধরে, আর যাত্রীকে যা সব হাতে চাকু ধরে নিয়ে যায়। যাত্রীদের সবার ভিতরে আতঙ্ক কাজ করে যে আমাদের উপর মানে সেই মানে আক্রমণটা হয় নাকি, ভয় পাই, আতঙ্কে থাকি, কোন সময় যেন কোনটা ঘুইটা যায়। টাকা পয়সা আছে, ধর 2000 টাকা থাকলে তো ভয় লাগে, অনেক আতঙ্কে আছে আমরা সাভারের মানুষ। ছিনতাই ও ডাকাতি ঠেকাতে পুলিশের পক্ষ থেকে সড়কে বাড়ানো হয়েছে তৎপরতা। পরিবহন থামিয়ে করা হচ্ছে তল্লাশি, গ্রেফতার করা হয়েছে অনেককে। ঢাকার এই যে মহাসড়কে ছিনতাই না করতে পারে এই লক্ষ্যে আমরা কঠোর
চেকপোস্ট করতেছি। যেটাই ঘটেছে সেই এলাকায় কিন্তু আমরা চিরুনি অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি, তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি এবং করার ফলে অনেকটাই কমে আসছে এবং আমার আশাবাদী যে খুব শীঘ্রই এটা জেরোতে চলে আসবে। দ্রুত মূল্যবান মালামাল উদ্ধারের পাশাপাশি সড়কে নির্বিঘ্নে চলাচলে পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি ভুক্তভোগীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানতে যুক্ত হব সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ানের সাথে। সাফওয়ান, ডাকসু নির্বাচন নিয়ে কি বলছেন ছাত্রছাত্রীরা, জানাবেন। চৈতি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক ডাকসু ভবনের সামনে রয়েছি এবং আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু নির্বাচনের যে রোডম্যাপ সেটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে সেটি ঘোষণা করেছে। তবে শিক্ষার্থীদের আসলে সাথে কথা বলে যেটি জানতে পারছি যে শিক্ষার্থীরা আংশিক খুশি হলো, তাদের যে মনোভাব সেটি কিন্তু পুরোপুরি প্রতিফলন ঘটেনি এমনটি কিন্তু তারা বলছে। তারা জানিয়েছে যে 5 আগস্ট পরবর্তী সময়ে তারা ডাকসু নির্বাচনের জন্য বারবার আসলে প্রশাসনের সাথে আলোচনা করছিল যে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে ডাকসু নির্বাচন দেওয়ার জন্য, কারণ তারা চায় না বা তাদের যে মতামত সেটি হচ্ছে ক্যাম্পাসে যাতে তাদের প্রতিনিধি থাকে, অর্থাৎ রাজনীতির বাইরে গিয়ে তাদের নিজস্ব প্রতিনিধি থাকবে এমনটি প্রত্যাশা তারা করে আসছিল এবং যে হল বা যেসব জায়গায় অনিয়ম হয় সেখানে তাদের প্রতিনিধি তাদের হয়ে কাজ করবে, যার জন্য তাদের জোরালো দাবি ছিল এই ডাকসু নির্বাচন। তবে এতদিন পরেও আসলে ডাকসু নির্বাচন না হয় তারা অনেকটাই অসন্তুষ্ট এবং আজকে যেহেতু আসলে ডাকসুর যে রোডম্যাপ হয়েছে সেখানে বলা হয়েছে যে মে মাসের যে প্রথম সপ্তাহ সেখানে একটি নির্বাচন কমিশন গঠন করা হবে এবং পরবর্তী মে মাসের 15 তারিখের মধ্যে সেই নির্বাচন কমিশন তারা আসলে ভোটার যে চূড়ান্ত তালিকা সেটি প্রণয়ন করবে এবং পরবর্তীতে আসলে সেটি আসলে নির্বাচনের তারিখ ঘোষণা করবে যে কবে ডাকসু নির্বাচন হতে পারে। তবে এই যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা যেমনটি বলছে যে এখানে ডাকসু নির্বাচনের আগে 3টি সংস্কার কমিটি গঠন করা হয়েছে। সেখানে কিন্তু বলা হচ্ছে যে এই কমিটিগুলো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রয়েছে তার কাছে আসলে রিপোর্ট প্রকাশ করবে এবং এটি সিন্ডিকেট সভায় আসবে। সিন্ডিকেট সভা থেকে আসলে পরবর্তী সিদ্ধান্তটি হবে যে ডাকসু নির্বাচন কবে নাগাদ হতে পারে। তবে শিক্ষার্থীদের যে চাওয়া, তারা যেটি আসলে আমাদেরকে বলছেন যে অতি দ্রুত আসলে তারা চান এবং তারা একটি ভয়ভীতি তাদের মধ্যে রয়েছে যে যেহেতু নির্বাচনটি আসলে দেরি করা হচ্ছে বা দেরি হয়ে যাচ্ছে কোনো জটিলতার কারণে, তো সেটিকে আরও দীর্ঘায়িত হবে কিনা এমনটি প্রশ্ন কিন্তু তাদের মধ্যে রয়েছে। তারা বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে যে ডাকসু নির্বাচন সেখানে যাতে কোনো রাজনৈতিক প্রভাব না পড়ে সেটি সম্পর্কে কিন্তু তারা বলছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আসলে সচেতন থাকার ব্যাপারে এবং দ্রুত সময়ের আগে সামনে ঈদ রয়েছে এবং ঈদের আগে মে মাসের মধ্যে কিন্তু শিক্ষার্থীরা নির্বাচন চান, অর্থাৎ মে মাসের মধ্যে আসলে ভোটার তালিকা শেষ হওয়ার পরপরই কিন্তু ডাকসু নির্বাচনের দাবি কিন্তু তারা করেছে। তো আমার কাছে ডাকসু সামনে থেকে ছিল সর্বশেষ খবর। চৈতি। সাফওয়ান, ধন্যবাদ আপনাকে।